আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই গল্পটি শুনছেন, আজকে আমি আপনাদের সামনে আমার জীবনের ছোট্ট একটি ঘটনা বলতে চাই। মাত্র 1 মিনিট লাগবে, তাই আমি আশা করব আপনারা সবাই আমার গল্পটি শুনবেন। তবে আপনাদের কাছে আমি কোনো টাকা পয়সা চাবো না, কোনো তাবিজ কবজও বিক্রি করব না, বা কোনো টাকা পয়সা আপনাদেরকে দেবও না। আমি শুধু এসেছি আমার গল্পটি বলে মনটা একটু হালকা করতে, এতটুকুই। তাই আমি আশা করব একটু কষ্ট হলেও শুনবেন। আমার নাম প্রিয়া, আমার বাড়ি নেত্রকোনা মদন, আমার বাসা শহরেই, পৌরসভার ভিতরে। তো আমি এখন যে গল্পটি বলবো, মা বাবার কথা না শুনে বিউটি পার্লারে সাজ করতে গিয়ে কীভাবে আমার ইজ্জত হারালাম। নারী জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইজ্জত, তা আমরা সকলেই জানি, কিন্তু অনেক সময় অবহেলার কারণে এই ইজ্জত আমরা ফেলে দেই। তার আগে আমি বলবো, যাহা বলিব সত্য বলিব, সত্য বয়ে মিথ্যা বলিব না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাকেও একদিন মরতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাই আমি অনলাইনে বানোয়ার কথা বলবো না। তো আমি খুবই সুন্দরী, আমার বয়স 16 বছর। বয়স 16 হলে কি হবে, আমার সাইজ অনেক বড় হয়ে গেছে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং দপদপে পশা, দুধে আলথা, গায়ে হলুদ, চোখগুলো আমার হরিণের মতো ঠানা ঠানা, চুলগুলো রেশমি কালো, খমর পর্যন্ত পড়ে, আর আমার বুকের সাইজে অনেক বড় হয়ে গেছে। তো যার কারণে সবারই নজর পড়ে আমার উপর। তো যাক, সেদিকে আর যাব না, না হলে বলবেন নিজের গান নিজেই গাইছে। তাই আমি নিজের প্রশংসা নিজে করতে চাই না। তো আমি এখন চলে যাচ্ছি মূল গল্পে। আমার চাচাতো বোনের বিয়ে, তাই তাই নিজের প্রশংসা নিজেই গাইছে। তাই আমি নিজের কথা না বলে মূল কথাটাই বলছি। আমার চাচাতো বোনের বিয়ে ময়মনসিংহ শহরে, ডাক্তার জামাই, বড়লোক বাড়ি, অনেক ধুমধাম করে বিয়ে হবে। তাই সকলেই বিউটি পার্লারে গেল সাজার জন্য। তাই আমিও বায়না ধরলাম, আমিও সাজবো। কিন্তু আমার পরিবার থেকে দেয় না। তারা বলে, তুমি তো এমনিতেই সুন্দর, তোমার কি আর বিউটি পার্লারে যেতে হবে? কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি আমার এক কথাই বলে যাচ্ছি। তখন মা বাবা বলে, আর জ্ঞান জ্ঞান করো না, তোমার জ্ঞান জ্ঞান আর ভালো লাগছে না। তখন আমি রীতিমতো ঝগড়ায় লেগে যাই। বিয়ে হচ্ছে বাড়িতে, বিউটি পার্লারে যাব সাজার জন্য, এটা বলছি কি এটা জ্ঞান জ্ঞান হয়ে যাচ্ছে? আচ্ছা, তোমরা কি আমাকে ভালোবাসো না? আমার মনে হচ্ছে তোমরা আমাকে ভালোই বাসো না। তোমাদের কাছে কি বেশি কিছু চেয়েছি? মাত্র 500 টাকা খরচ হবে, এটা কি বেশি হয়ে যা? তোমরা এই টাকাটাই দিতে পারো না? তখন বাবা আমাকে বলে, দেখ মা, এটা টাকা পয়সার বিষয় না, বলছি যে বিউটি পার্লারে গিয়ে ব্রু প্লাক করা ইসলামে জায়েজ না। আমরা একজন মুসলমান নারী, আমরা কি এই কাজটা করতে পারি? তখন আমি বললাম, বাবা, এখন তো সবাই এই কাজটা করছে। যে মা, আমাদেরকে মরতে হবে মা, দুনিয়া শুধু পেশন করলেই চলবে না, কবরে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাই তুমি এরকম খোলামেলা ভাবে, আর তুমি এমনিতে তো সুন্দর, তোমাকে দেখে অনেক ছেলেই তো সমস্যায় পড়ে যাবে। তাই তুমি মা বিউটি পার্লারে যেও না, কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের মান ইজ্জত যাবে। আমি বাবাকে তখন বললাম, সবাই যদি যেতে পারে আমি কেন পারবো না? কিন্তু বাবার এক কথা, তুমি বিউটি পার্লারে যেতে পারবে না। এই কথা বলে বাবা চলে গেল। তখন আমি বুঝতে পারলাম এদেরকে বলে হবে না, যা করার আমাকেই করতে হবে। তাই আমি তাদেরকে না বলে বান্ধবীদের সাথে পার্লারে চলে গেলাম। পার্লারে গিয়ে দেখি বিশাল লম্বা লাইন, একজন একজন করে সাজগুজ করতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। আমার মনে হয় রাত 12টা বাজবে সকলে সাজগুজ করতে। তো সবাই একজন একজন করে সাজছে। আমার সিরিয়াল এলো রাত 8টার পর। কি করব, যেহেতু এসেছি সেজেই যাব। তো যখন রাত 8টা বাজে, তখন আমাকে বলে, আপনি চেয়ারে বসুন। তখন আমি চেয়ারে বসলাম। কিন্তু ছেলেটা যখন আমার সাজগুজের কাজ করছিল, ছেলেটা শুধু আমার বিভিন্ন জায়গায় হাতাহাতি করে। আমি তখন কিছু বলতেও পারি না। আমি ভাবছি, মনে হয় এরকমই হয়। ছেলেটা ইচ্ছা অনিচ্ছা আমার বুকের মধ্যে কয়েকবার হাত মারে। তখন আমার খুব খারাপ লাগে। তো এক পর্যায়ে কারেন্ট চলে যায়। তখন তো পড়লাম আরও অনেকটা সমস্যায়, একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো হঠাৎ করে আমি বুঝতে পারলাম আমি যে ছেড়ে বসে আছি সেই চেয়ারটা ছাক্কাওয়ালা। তখন সেই চেয়ারটা রুমের পিছনে নিয়ে যায় এবং রুমের পিছনে নিয়ে আমার মুখ বেঁধে ফেলে। আমি তখন অনেক জোরাজুরি করি, কিন্তু কিছুই করতে পারি না। ছেলেটা অল্প সময়ের মধ্যেই
আমার সব কিছু খুলে তখন আমি বলি আমার আর শাস্তি হবে না, আমি চলে যাব। তখন আমি বাড়ি চলে যাই, কিন্তু লজ্জা শরমের ভয়ে এবং মা বাবার নিষেধের পরেও আমি গিয়েছিলাম। যার কারণে চিন্তা করলাম এই ঘটনা যদি আরো বলি, মা বাবা উল্টা আমাকে চাপ দিবে, কেননা তারা আমাকে কোনোভাবেই যেতে দিতে চাইছিল না। আমি জোর করেই গিয়েছি। তখন আমি নীরবে চিন্তা করি, মা বাবার কথা অমান্য করে আজকে আমার মূল্যবান সম্পদ ইজ্জত আমি হারিয়ে ফেললাম। আমার এই দুনিয়াতে বেঁচে থেকে কি হবে? তারপর চিন্তা করলাম, মরলেও তো জান্নাত পাবো না, তার চেয়ে বরং দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মা বাবার কথা শুনবো, কোনো সময় তাদের কথা অমান্য করব না। আর আমার পাপের জন্য আল্লাহর কাছে তওবা করলে নিশ্চয়ই আল্লাহ মাফ করে দেবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার গল্প। গল্পটি যদি আপনার মনে একটুও দাগ দিয়ে থাকে, সারা দুনিয়ার মানুষের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। সবাই যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে, আমার মতো কোনো নারী যেন এরকম ভুল না করে। আমার গল্পটি শোনার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আমি আপনাদের কাছে কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করব তা বলার ভাষা নেই। কেননা আজকে আমি আমার জীবনের একটি অজানা কথা বলবো এবং গোপন কথা বলবো। এই কথাটি না বলে আমি থাকতে পারছি না, আমার মনটা শান্তি পাচ্ছে না। এই কথাটি আপনাদের কাছে বলতে পারলে আমার মনটা একটু শান্তি পাবে। আপনারা আমার গল্পটি শুনে আপনারা আমার আত্মাটাকে একটু শান্তি দিন। তো আমি আর কথা না বলে মূল গল্পটা শুরু করছি। প্রথমেই আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোসাম্মদ আমেনা আক্তার। আমার বয়স 25 বছর। আমি একজন বিবাহিত মহিলা। আমি খুবই ধার্মিক। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, বৃহস্পতিবার এবং শুক্রবার নফল রোজাও রাখি, তাহাজ্জুদ পড়ি। আমার বাড়ি তারাইল থানায়, কিশোরগঞ্জ জেলায়, নীলগঞ্জ বাজারের পাশে। আমার এই গল্পটি খুব কষ্টের একটি গল্প। আমি গরিব পরিবারের মেয়ে। আমার বাবা একজন রাজমিস্ত্রি। আমার বাবা যে টাকা রোজগার করত তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলতো না, যার কারণে আমার বাবাকে মাঝে মাঝে ঋণ করতে হতো। গ্রামের যে সুদের ব্যবসা করে আমার বাবা তাদের কাছ থেকে টাকা নিত। কি করবে, অভাবের সংসার। এছাড়াও আমরা 5 বোন 3 ভাই, অনেক বড় সংসার। আমার বাবার চালাতে খুব কষ্ট হয়, তাই বাবা কোনো কিছু না বুঝে মাঝে মাঝে এসব ঋণ করে ফেলতো, কিন্তু তা আমরা জানতাম না। কিন্তু এক পর্যায়ে ঋণের বোঝা যখন বড় হয়ে গেল, তখন বিভিন্ন পাওনাদার আমাদের বাড়ি এসে আমাদেরকে বিরক্ত করত, যার কারণে বাড়িতে থাকাটাই খুব কষ্ট হয়ে যেত। কিছু টাকা ঋণ হলেও একটা কথা ছিল, মোটামুটি প্রায় 5 লাখ টাকার মতো ঋণ হয়ে গিয়েছিল। আমরা সবাই তখন বাবাকে বলি, তুমি এত ঋণ কিভাবে করলে বাবা? তুমি এত বড় কাজটা কিভাবে করলে? তুমি তো একদিনও আমাদেরকে বললে না। তখন বাবার কোনো জবাব দিতে পারে না, যার কারণে অবশেষে আমরা বাড়ি ছাড়তে বাধ্য হই। পুরা ফ্যামিলি ঢাকায় চলে যায়। কিন্তু ঢাকায় গিয়ে কি করব, কি কাজ করব তা বুঝতে পারিনি। বাসাবাড়ির কাজ করলে সামান্য টাকা আসে, তা দিয়ে কোনো রকম সংসার চলে। বাবার ঋণের টাকা কিভাবে দেব তা চিন্তা করতে করতে আর দিন যায় না, রাত যায় না। কিভাবে টাকা জোগাড় করব তা ভেবেই পাই না। তো এক পর্যায়ে আমার এক বান্ধবী আমাকে বলল, তুই যদি আমার সাথে কাজ করিস তাহলে আরও বেশি টাকা ইনকাম করতে পারবি। তখন আমি বললাম, কি কাজ করতে হবে? তখন সে বলল, তুই আমার সাথে চল, তবে তোকে আগে কথা দিতে হবে, তুই এই কথা কাউকে বলবে না। তোর ভালো লাগলে কাজ করবি, না ভালো লাগলে কাজ করবি না। তখন আমি বললাম, আমি এমন কোনো কাজে যেতে পারবো না যাতে নামাজ রোজা নষ্ট হয়। আগে আমাকে নামাজ পড়তে হবে, তারপর আমি কাজ করব। তখন সে বলে, একদিন না হয় নামাজ নাই পড়লি। তখন আমি বলি, এটা কোনোভাবেই সম্ভব না, আমি নামাজ বাদ দিতে পারবো না। তখন সে আমার প্রতি বিরক্ত হয় এবং আমাকে বলে, ঠিক আছে, তাহলে তুমি তাকো, তোমার যেতে হবে না। তখন আমি রাতে চিন্তা করলাম, আমি যদি না যাই তাহলে তো টাকা পাবো না, কিন্তু আমার তো অনেক টাকা দরকার। আমি হয় তাকে না করে ভুল করেছি,
তাই আমি পরের দিন আবার তার কাছে গেলাম। তখন পরের দিন বললাম, ঠিক আছে, আমাকে সকালে নিয়ে যাস, আমি যাব। তখন পরের দিন সকালে চলে গেলাম এবং সে আমাকে একটা হোটেলে নিয়ে গেল এবং আমি তখন কিছুই বুঝি না। তখন সেখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এ হোটেলে কি হয়? তখন সে বলে, এখনই বুঝবি না, চুপ থাক, এত কিছু কথা বলিস না। তখন আমি আর কথা না বলে চুপ করে রইলাম এবং সে বান্ধবী ম্যানেজারের সাথে কথা বলে আমার চাকরি কনফার্ম করে এবং পরের দিন থেকে আমি ডিউটিতে যাই। তো প্রথম দিন যখন আমি ডিউটিতে যাই, যখন হোটেলে গিয়ে রুমে বসি, তখন একজন লোক এলো, এসেই আমাকে বলল, তাড়াতাড়ি তোমার কাপড়টা খোলো, আমার সময় নেই। কিন্তু আমি তখন বললাম, আমি কাপড় খুলবো কেন? তখন সে বলে, এখানে কিসের জন্য এসেছো? এটাই তোমার ডিউটি। তখন ওই দিন 5 জন আমার সাথে সম্পর্ক করলো এবং 5 জনই আমাকে 500 টাকা করে দিয়ে গেল বকশিস। দ্বারা সম্ভব না। এরকম পুরুষ যদি আসে আরো কয়েকজন, তখন তো আমাকে মেরেই ফেলবে। তো এরপর থেকে আমি আর হোটেলে যাই না এবং বাসাতেই থাকি। আর তখন মনে মনে আমার নিজের প্রতি ঘৃণা হলো যে আমি এটা কি করলাম। সামান্য টাকার জন্য আমি আমার ইজ্জত সম্মান বিলি করে দিলাম। তো আজকের গল্পটি এই জন্যই বলেছি, আমার অনেক বোনেরা আছেন এরকম পরিস্থিতির শিকার, কিন্তু আমি বলবো ভুলেও আমার মতো এরকম কাজ করবেন না, তাহলে আপনাদের মান ইজ্জত ইহকাল পরকাল সবই হারাতে হবে। তো কষ্ট করে আমার গল্পটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই আমি মোসাম্মদ কবিতা আক্তার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে যে কথাটি বলতে এসেছি সেটি হচ্ছে আমার জীবনের একটি গল্প। আপনাদের কাছে বলে আমার মনটা একটু হালকা করতে চাই। আমি জানি প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশ ঘটনা ঘটে, কিন্তু সবাই বলতে পারেন না। কিন্তু আজকে আমি অনলাইনে এসে শুধু পেয়েছি, তাই আমার সমস্ত কথা আপনাদের কাছে বলতে চাই। প্রথমে আমি বলবো, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। আল্লাহকে সাক্ষী রেখে আমি এই ঘটনা বলছি। এটি আমার জীবনের একটি বাস্তব ঘটনা। আমার স্বামীর কথা শুনে কিভাবে কিস্তিওয়ালার কাছে আমার ইজ্জত বিলিয়ে দিলাম, এই ঘটনাটি আপনাদের কাছে বলবো। অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলবো, কেননা সময়ের অনেক মূল্য আছে। আপনাদের বেশি সময় আমি নেব না, অল্প একটু সময়ই নেব। আশা করি ছোট বোন হিসাবে আমার এই কথাগুলো আপনারা শুনবেন। তো আমি আর বকবক না করে সরাসরি মূল গল্পে চলে যাচ্ছি। তবে আপনারা যদি আমার গল্প শুনতে না চান, তাও আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার আগের নামটা বলেছি, তারপরে আবারও বলে দিচ্ছি, আমার নাম মোসাম্মদ কবিতা আক্তার। আমার বাড়ি শিয়ারপুর। তবে আমার বাড়ি শহরে নয়, আমার বাড়ি গ্রামে, একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখানে রিক্সাও ঠিক মতন চলে না। হেঁটে হেঁটে অনেক দূরে যেতে হয়, তারপরে গিয়ে রিক্সা পাওয়া যায়। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমাদের এলাকাটা কত উন্নত। তবে অনেক স্বপ্ন ছিল, বিবাহের পর স্বামীর বাড়ি গিয়ে অনেক সুখে সংসার করব। কিন্তু আমার স্বপ্ন আর ফিল আপ হলো না। স্বামীর বাড়ি এসেও দেখি তারাও গরিব, তাদের অবস্থাও এত ভালো না। দিন আনে দিন খায়, বসে থাকলে সমস্যায় পড়ে যা। তো এই হচ্ছে আমার স্বামীর বাড়ির অবস্থা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমার 3টি বাচ্চা হয়ে যায়, অর্থাৎ মাত্র 4 বছরে আমার 3টি বাচ্চা হয়, যার কারণে পরিবারে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অভাব-অনটন আরো বেড়ে যায়। ছেলে মেয়েদেরকে দুবেলা দুমুঠো ভাতও খেতে দিতে পারি না, ছেলে মেয়েদের পছন্দ মতো কিছু দিতে পারি না, যার কারণে স্বামী আর আমি দুজনেই খুব টেনশন করি। রাতে আমার ঘুম হয় না। তো এভাবে কিছুদিন গেল এবং ভালো টাকা ঋণও হয়ে গেল। তখন তো আরো চাপে পড়ে যাই। তখন এক সময়ে পাশের বাড়ির আমার এক চাচা আমাকে বলল, একটু কষ্ট মষ্ট করে তোর স্বামীকে বিদেশ পাঠিয়ে দে, হয়তো বা তোদের দিনটা ঘুরতে পারে। তো আমি বললাম, আমাদের তো এত টাকা পয়সা নেই, বিদেশ গেলেও তো কমপক্ষে 4-5 লাখ টাকা লাগবে, এই টাকা কোথা থেকে পাবো? তখন সে আমাকে বিভিন্নভাবে জ্ঞান দিল, একটু কষ্ট মষ্ট করে একবার পাঠিয়ে দে, আজীবন সুখে থাকতে পারবি। তখন আমার স্বামীকে নিয়ে প্ল্যান করতে থাকলাম কিভাবে
আমার স্বামীকে বিদেশ পাঠাতে পারি, কিন্তু কোনো উপায় পাই না। তো এক পর্যায়ে চিন্তা করলাম সমিতি থেকে লোন নিব এবং আশেপাশ থেকে আরো কিছু ধার দেনা করে স্বামীকে পাঠিয়ে দেব। যেই কথা সেই কাজ, স্বামীকে বিদেশ পাঠালাম। প্রায় 3 লাখ টাকা সমিতি থেকে কিস্তি উঠালাম। তো আমার স্বামী বিদেশ গেল। বিদেশ গিয়ে প্রথম 3 মাস ভালোই কাজকর্ম করলো এবং মোটামুটি মাসে 50,000 টাকা পাঠাতো। তখন তো আমার মনে আনন্দ শেষ নেই, মনে হয় আমাদের দিন ঘুরে যাবে। কিন্তু সবার কপালে নাকি সুখ সয় না। হঠাৎ করে আমার স্বামীকে আগে যে জায়গায় ছিল সেখান থেকে ট্রান্সফার করে দেয় এবং নতুন জায়গায় গিয়ে আমার স্বামী কোনো সুবিধাই করতে পারে না। তখন উল্টো আরো চাপে পড়ে যায় এবং কিস্তিওয়ালা এবং পাশের বাড়ি থেকে যে ঋণ করেছি, দিনের পর দিন তারা আমাকে ছাপ বাড়িয়ে দিল। এক পর্যায়ে ঋণের চাপে বাড়িতে থাকায় দায়ী হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলে, দেখো বিদেশের যে অবস্থা, কখন যে ভালো হয় সেটা বলা যাচ্ছে না, তুমি একটু কষ্ট মষ্ট করে সংসারটা চালিয়ে নাও। কিন্তু আমি তো কষ্ট করছি, তো পাশের বাড়ি এক বাড়িতে কাজও করছি, সেখান থেকে যা পাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে কাটছি, কিন্তু অভাব আর দূর হতে চায় না। তারপরেও আমরা যেভাবে চলি সেভাবেই সন্তুষ্ট ছিলাম। কিন্তু কিস্তির টাকা তা তো আর মাপ দিবে না। সপ্তাহ যাওয়ার আগেই সমিতির লোক এসে বসে থাকে। কি করব ভেবে পাচ্ছি না। স্যারকেও বিভিন্নভাবে বুঝাই, কিন্তু স্যার আমার কথা শুনে না, বরঞ্চ সে আমাকে আর উল্টাপাল্টা গালাগালি করে। তো এক পর্যায়ে স্যার আমাকে বলল, তুমি বিকেলবেলা আমার অফিসে এসো। তখন আমি বললাম, স্যার কেন? তুমি এসো, তোমার সাথে পার্সোনাল কিছু কথা আছে। কিভাবে টাকা ম্যানেজ করতে হবে তা নিয়ে আলোচনা করব। শুনে আমার মনটা খুশিতে ভরে গেল। স্যার আমাকে কিভাবে টাকা ম্যানেজ করব তার প্ল্যান দিবে, সেটা তো মহা আনন্দ। ঋণের চাপ থেকে আমি মুক্তি পাবো। কিন্তু আমি যখন সেখানে গেলাম, সেখানে গিয়ে তো আমি চমকে উঠলাম। স্যার যে আমার সাথে এরকম করবে তা জীবনেও ভাবিনি। যদি জানতাম এরকম হবে তাহলে কি আর যেতাম? কোনোদিনও যেতাম না। গিয়ে অনেক বিপদে পড়ে যাই। কি বিপদে পড়েছি সেটাও আপনাদেরকে বলবো। তো আশা করি আপনারা এই ছোট বোনের কষ্টের কথাটা শুনবেন। তো আমি যখন যাই, মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। আমার বাচ্চাগুলাকে আমার দেবরের ঘরে ঘুম পাড়িয়ে আমি চলে গেলাম এবং সেখানে গিয়ে স্যারের সাথে আলাপ আলোচনা করতে থাকলাম এবং বললাম যে আর অফিসাররা কোথায়? বলল যে অফিস ছুটি হয়ে গেছে, তারা বাসায় চলে গেছে। তো আমি বললাম, অফিস ছুটি হয়ে গেছে তাহলে আমাকে খবর দিয়ে আনলেন কেন? এটা কি আপনার ঠিক হয়েছে? আমার ছোট ছোট বাচ্চাগুলো রেখে এসেছি, হয়তো ঘুম থেকে উঠে তারা খাবে। কি বলবেন স্যার, একটু তাড়াতাড়ি বলুন। তখন স্যার বলে, তোমার এত তাড়া কিসের? যদি বেশি তাড়া থাকে পিছনের 2 মাসের কিস্তির বকেয়া টাকাটা দিয়ে দাও। এবং সে আমাকে আরো বিভিন্ন ধমক দিয়ে কথা বলে। এক পর্যায়ে আমি লজ্জা পেয়ে যাই এবং সে বলে, আগামীকাল তোমাকে টাকা দিতেই হবে, না হলে আমার চাকরি থাকবে না। আগামীকালকে আমাকে টাইম দিয়েছে, আমি দায়িত্ব নিয়ে তোমাকে টাকা দিয়েছিলাম। আগামীকালকে অফিসের মধ্যে টাকা না দিতে পারলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তো এখন বলো আমি কি করতে পারি? তখন আমি কোনো উপায় না পেয়ে আমি বললাম, স্যার আমাকে একটু হেল্প করতে পারেন না? তখন স্যার বলল, তোমাকে আমি কিভাবে হেল্প করব? আমি বললাম, স্যার আমি তো এখন খুব সমস্যায় আছি, হয়তো বা 1-2 মাসের মধ্যে আমার সমস্যা দূর হয়ে যাবে। তো স্যার এই সময়ের জন্য আমার কিস্তির টাকাটা আপনার পকেট থেকেই দিয়ে দেন না স্যার। কিন্তু এই কথা বলার পর স্যার অনেক রাগ করলো এবং আমাকে বলল, তুমি কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? তো আমি বললাম, স্যার মাথাটা তো আমার নষ্টই হয়ে গেছে, চারদিকে আমার ঋণের চাপ, বাড়িতে থাকতে পারি না। তখন স্যার বলে, আমি তোমাকে তোমার সমস্ত টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারি, যদি তুমি আমার একটা কথা শোনো। তো আমি বললাম, অবশ্যই শুনবো, আপনি যা বলবেন আমি তাই শুনবো। কেননা আমার আর ঋণের জ্বালা ভালো লাগে না। তখন স্যার অফিসের পিছনে একটা খালি রুম আছে যেখানে স্যার ঘুমায়। স্যার সেখানে আমাকে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে তার সমস্ত কথা আমাকে খুলে বলল। তখন স্যারের প্রস্তাব শুনে আমি স্যারকে অনেক খারাপ ভাবি। তারপর অবশেষে চিন্তা করি আমি এখন কি করব। আমারও তো আর কোনো রাস্তা নেই। বুঝতে পেরেছি এটা কি জিনিস, কিন্তু কাউকে বলতেও পারছি না। নীরবে সহ্য করেছি। তারপর আমি বাসায় চলে আসি এবং সেই যন্ত্রণা 1 মাস আমি ভোগ করি।
তো প্রিয় বন্ধুরা, যারা আমার এতক্ষণ গল্পটি শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ। তবে আমার এই কষ্টের গল্পটি আপনাদের কাছে একটি কারণেই বলা, সেটি হচ্ছে আমার মতো এরকম ভুল কেউ করবেন না। অনেকেই আছেন আমার মতো এরকম বিপদে পড়ে যান। আমি বলবো, কিস্তি উঠিয়ে ঋণ করে বিদেশে যাওয়ার চেয়ে আমাদের দেশের যে কোনো একটা কাজ করুন। আমাদের দেশে কাজের অভাব নেই, ইনশাল্লাহ আপনি এই দেশেও কাজ করে চলতে পারবেন। আমার মতো সারা পৃথিবীতে লক্ষ লক্ষ নারী এরকম বিপদে পড়ছেন। আমার গল্পটি শুনে নিশ্চয়ই আপনারা সতর্ক হয়ে যাবেন। কষ্ট করে গল্পটি শোনার জন্য আবারও সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বা আপনারা কি শিক্ষা নিতে পারেন? এই ভিডিও থেকে কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে। 1 নাম্বার, আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে মেয়েটির পরিবারের কথা না শুনে একা একা বিউটি পার্লারে যায় এবং একা একা বিউটি পার্লারে গিয়ে সে বিয়োজিত হয়, এবং যারা ইসলামের পরিপন্থী। অর্থাৎ ইসলাম কি বলছে? পিতার সিদ্ধান্তের প্রতি বা মাতার সিদ্ধান্তের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতার আদেশের প্রতি সৎ মেনে চলা এবং তার সঙ্গে সুন্দর আচরণ করা ছাড়া ঈমান পূর্ণ হতে পারে না। সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিসে পিতার প্রতি শ্রদ্ধা এবং তার নির্দেশনা মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পরিবারে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা এবং তাদের সিদ্ধান্ত মানা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মেয়েটি তার পিতামাতার কথা না শুনেই সে বিউটি পার্লারে যায় এবং তার এই পরিণতি হয়, সুতরাং এটা ইসলামের বিরুদ্ধে যায়। 2 নম্বর শিক্ষা নিতে পারি, মেয়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ ইজ্জত, যা টাকার জন্য নষ্ট করে দিল যা ইসলাম মূল্যবোধের বিরুদ্ধে যায়। 2 নম্বর মেয়েটি বা 2য় নম্বর গল্পটি যে শুনি সেটিতে দেখা যায় মেয়েটি টাকার জন্য তার মূল্যবান সম্পদ ইজ্জত বিলিয়ে দেয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় যখন লোকেরা ঘ্রাণ পায় তখন সে একজন ব্যভিচারিণী হিসেবে গণ্য হবে। এখানে হাদিস শরীফে এসেছে, যখন কোনো নারী সুগন্ধি মেখে ঘর থেকে বের হয় এবং লোকেরা তার ঘ্রাণ পায় তখন সে একজন ব্যভিচারিণী হিসেবে গণ্য হবে। সুনানে আবু দাউদ হাদিস 417 নম্বর হাদিস। অত্যন্ত কঠিন হাদিস সেখানে বলা হয়েছে। ব্যাখ্যা, এই হাদিস নারীদেরকে সতর্ক করা হয়েছে যেন তারা কারো দৃষ্টি আকর্ষণ নিজের সম্মান ক্ষুণ্ণ না করে, বিশেষ করে যদি উদ্দেশ্য হয় অর্থ বা লোভের জন্য কারো মন জয় করা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু মেয়েটি সে ঢাকা শহরে গিয়ে হোটেলে গিয়ে সে কোনো কারণে বা পরিস্থিতির শিকার হয়ে সে তার মূল্যবান ইজ্জত সম্পদটা নষ্ট করে ফেলে। 3 সতীত্ব রক্ষা করা জিহাদের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জানমাল দিন ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করে মারা যায় সে শহীদ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। ব্যাখ্যা, নারীর 4 নাম্বার, অশ্লীলতা ছড়িয়ে পড়া হলে সমাজ ধ্বংস হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতিতে অশ্লীলতা প্রকাশ হতে শুরু করে তখন তাদের মধ্যে মহামারী, দুর্ভিক্ষ এমন বিপদ আসে যা পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে দেখা যায়নি। 5 নম্বর শিক্ষা, আল্লাহর ভয় এবং পর্দা নারীর গৌরব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, ইজ্জত রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে। এবং এই গল্প থেকে 3 নাম্বার শিক্ষা যেটি আমরা পাই সেটি হচ্ছে, যে কোনো কাজ করার আগে ভালো করে ভেবে নিলে ওই মেয়েটির পরিণতি হবে না। অর্থাৎ এই মেয়েটি আগে একটি কাজ করে তারপর সে পস্তায়। চিন্তা, ভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কাজ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, কারণ কোনো কাজের শুরু থেকেই তার ফলাফল নির্ধারিত হয়। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায়, কোনো কাজ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, কারণ কোনো কাজের শুরু থেকেই তার ফলাফল নির্ধারিত হয়। ব্যাখ্যা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে প্রতিটি কাজের সফলতা ও ব্যর্থতা তার পরিকল্পনা ও প্রস্তুতির উপর নির্ভর করে। তাই এই যে কোনো কাজ শুরু করার আগে আমাদের উচিত সাবধানে চিন্তা করা, যাতে ভবিষ্যৎ কোনো অনুশোচনা না হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের যে জীবনের গল্প। 3টি গল্প বলা হয়েছে, এ থেকে আমরা এই শিক্ষাগুলো নিতে পারবো এবং এখান থেকে আমরা অবশ্যই উপকৃত হব। তো আমার এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ।